গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে সহিংসতা চলছে, যেই ডাকাতির নাটক চলছে, আমরা ধিক্কার জানাই। আসলে একটি দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত হয় তখন দুইটি দল থাকে, একটি পক্ষ আর একটি বিপক্ষ। এই দুইটি পক্ষই একসময় শান্ত হয়ে যায়, কিন্তু একটু সুবিধাবাদী একটি পক্ষ থাকে এর মধ্যে, সেটা হলো যারা মূলত এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে। তারই একটি বাস্তব প্রমাণ আমরা আজ কয়েকদিন ধরেই দেখছি। আসলে যারা ডাকাতি করছে তারা কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ কিংবা আওয়ামী লীগের নয়। এই কথাটা একেবারে আমি অতপ্রতভাবে স্বীকার করি। তার কারণ হচ্ছে, যতগুলো ডাকাত গতকালকে রাতে ধরা পড়েছে সবকটি একেবারে আপনার অপরিচিত মুখ, এবং তারা স্বীকার করেছে তারা একটি সিন্ডিকেটের সাথে জড়িত, যার কারণে বাংলাদেশের বিভিন্ন থানায়, বিভিন্ন অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের নাশকতা হচ্ছে। আপনার বিভিন্ন মন্দিরে, বিভিন্ন মসজিদে আপনার হামলা হচ্ছে। আপনারা হয়তো একটি গল্প জানেন যে আমরা ছোটবেলায় দেখেছি যে দুইজন ঝগড়া করছে, মাঝখান থেকে একজন উস্কানি দিচ্ছে। এই যে উস্কানি দেওয়া যেই লোকটা, সেটাই হলো সবচেয়ে খারাপ একজন ব্যক্তি। তার কারণ হচ্ছে, যদি এই তৃতীয় ব্যক্তিটা না থাকতো তাহলে উস্কানিটা এতটা জোরদার হতো না, এবং এই যে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, এইসব ব্যাপারগুলো নিমিষে শেষ হয়ে যেত। আমরা বর্তমানে যেই পরিস্থিতিতে আছি, বাংলাদেশের বেশিরভাগ পুলিশ এখনও এসে যোগদান করেননি থানাগুলোতে, যার কারণে আমাদের এই যে আপনার নিরাপত্তার ব্যবস্থাটা একটু শক্তি কম, যার কারণেই তারা এই সুযোগটা পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে তারা রাতের বেলা ডাকাতি করছে। আমরাও সারা রাত জেগে আমাদের নিজস্ব এলাকাটা পাহারা দিচ্ছি, যাতে কোনো প্রকার ডাকাত আগমন না করতে পারে, যাতে কোনো নাশকতা না করতে পারে, নাশকতা না চালাতে পারে। আমরা বেশ সজাগ রয়েছি। তবে একটি কথা মনে রাখবেন যে এই যে একটি বিষয়, চুরি, ডাকাতি, আপনার হামলা, এই যে আপনার বিভিন্ন নাশকতা, বেশিরভাগই তৃতীয় ব্যক্তি। এখানে আসলে কোনো দলীয় লোক নয়। আমাদের এটা একটা বোকা বানানোর জন্য, আমাদেরকে একটা আপনার গ্যাঞ্জামের সৃষ্টি করার জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এটাই এক ধরনের ব্যক্তি যারা এই কাজগুলো করে থাকে। এটাকে বলা হয় ভিলেজ পলিটিক্স। এই পলিটিক্সের মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়। একদিকে তারা দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অন্যদিকে তাদের কিছু লাভ হলো বিভিন্ন জায়গা থেকে চুরি, ডাকাতি করে, রাহাজানি করে, ছিনতাই করে। তো আমরা আমাদের বর্তমানে গতকাল রাতে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, যিনি নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব, আমরা তাকে প্রধান বানিয়ে মোট 17 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা আশা করি তাদের হাত ধরেই, অর্থাৎ ডক্টর ইউনূসের হাত ধরে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিখ্যাত একজন অর্থনীতিবিদ হলো ডক্টর ইউনূস। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তার মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি আমাদের বাংলাদেশে, যিনি আমাদের আপনার আলোর পথ দেখাবে, যার হাত ধরে আমাদের তরুণ কিছু ছাত্র সমাজের নেতা রয়েছে, যারা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, যারা এই বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, অত্যন্ত ক্ষমতাধর প্রাইম মিনিস্টার, যার কথা আমাদের আপনারা সবাই জানেন, তার যেই কার্যকলাপ সম্পর্কে আসলে কোনো মানুষ মাঠে নামতে পারেনি। সেই ধরনের একজন ব্যক্তিকে, একজন রাষ্ট্রপ্রধানকে যখন বিতাড়িত করে বাংলাদেশ থেকে আপনার নিজ ইচ্ছায়, স্বইচ্ছায় সে বাংলাদেশ ত্যাগ করেছে, তাদের এই শক্তি আমরা দেখেছি। তরুণদের শক্তি আসলে বোঝা খুব কঠিন। আমি এর আগেও একটি আলোচনায় বলেছিলাম যে কবি আসাদ চৌধুরী আমাদের একটি প্রোগ্রামে বলেছিল যে তরুণদের হাতে কি অস্ত্র আছে আমরা জানি না, কিন্তু আমাদের কাছে কি অস্ত্র আছে এটা সারা পৃথিবী জানে। এই অস্ত্র মানে সেই অস্ত্র নয়, এই অস্ত্র হচ্ছে
কলমের অস্ত্র, এই অস্ত্র হচ্ছে বুদ্ধির অস্ত্র, এই অস্ত্র হচ্ছে জ্ঞানের অস্ত্র। এই তাদের যেই দুঃসাহসিকতায় আমাদের বাংলাদেশ আজকে এখন দ্বিতীয় আপনার যুদ্ধ ক্ষেত্র থেকে আমরা বেশ সফলতা অর্জন করে আমরা একটি দেশ স্বাধীন পেয়েছি, তারই একটি প্রমাণ আমাদের এই ছাত্র সমাজ। আসলে এখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত এর সাথে তাদের কোনো অবদান নেই। আমরা দেখতে পেয়েছি বিএনপিও এর আগে আন্দোলন করেছে, হেফাজত আন্দোলন করেছে, আসলে আওয়ামী লীগকে দমাতে পারেনি। অথচ বুলেটের মুখে তারা তাদের আন্দোলন ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমান সমাজ, যারা ছাত্র সমাজ রয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যখন ছাত্ররা আন্দোলন নামে তারা পিছু হটে। আমরা তারই একটি প্রমাণ 2024 সালের এই যুদ্ধে দেখেছি যে তারা পিছু হটেনি। 7 বছরের বালক থেকে শুরু করে একেবারে তরুণ যুবক, যারা বৃদ্ধরাও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই সরকারকে উৎখাত করার জন্য। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ এখন একটি যুদ্ধক্ষেত্র থেকে আমরা ফিরে এসে আমরা আমাদের এই দেশকে মুক্ত করতে পেরেছি একজন স্বৈর শাসক, যিনি তার ক্ষমতার জন্য বিভিন্ন আয়নাগর, বিভিন্ন প্রশাসনকে তারা কাজে লাগিয়ে এই বাংলাদেশকে একটি নস্যাৎ করার চেষ্টা করেছিল। তারা আসলে দেশকে ভালোবাসে না, তারা দেশের মানুষকে ভালোবাসে না। যদি দেশের মানুষকে ভালোবাসতো, দেশের ছাত্র সমাজকে ভালোবাসতো, তারা সেই 1971 সালের সেই বুদ্ধিজীবী হত্যার মতো আজকে তারা যেভাবে এই দেশের ছাত্র সমাজকে গুলি করে হত্যা করেছে, তারা এই হত্যাটা কখনোই করতো না। আমরা আশা করব এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যেন চিরজীবী হোক এবং তার হাত ধরে তরুণরা যাতে এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। এই বাংলাদেশের প্রতিটা প্রশাসন থেকে শুরু করে কাঁচা বাজার সহ অন্যান্য বিভিন্ন সংস্থাপন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে, আমরা এটাই প্রত্যাশা করি। আজকে এই বাংলাদেশে এই যে দেখেন পুলিশের যে ভূমিকাটা, আসলে পুলিশের কিছু করার ছিল না। পুলিশ তো একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন কোনো আইন আসে, কোনো নির্দেশনা আসে, তাদের কিচ্ছু করার নেই। আসলে আমাদের এই পুলিশ ভাইদেরকে আপনারা গালাগালি করবেন না, তাদের উপরে চড়াও হবেন না। তাদের যেই অপরাধ, তাদের যে অন্যায় তারা বুঝতে পেরেছে। আসলে তাদের কোনো কিছু করার ছিল না। তারা এই 3 দিনের যেই অবরোধ তারা করেছিল, তাদের যেই দাবি দেওয়া ছিল, আমাদের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। ধীরে ধীরে এই পুলিশ কর্মচারীরা এই বিভিন্ন থানায় যোগদান দিতে শুরু করেছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশ একটি সুন্দর এবং সাবলীল রাষ্ট্র হিসাবে সংগঠিত হবে। এবং আপনারা আরেকটি জিনিস দেখেছেন, আমাদের এই ছাত্র সমাজ কতটা সুন্দরভাবে সমস্ত বাংলাদেশকে নিরাপত্তা দিয়েছে। এই কয়েকদিন রাস্তাঘাটে ট্রাফিকের মতো তারা কাজ করেছে। একেবারে 7 বছর 8 বছরের শিশুরাও এই সংসদ ভবন পরিষ্কার করেছে, রাস্তাঘাট ঝাড়ু দিয়েছে। আমাদের ছাত্র সমাজের যেই আমাদের ছাত্রীরা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, তাদের অবদান অস্বীকার করার মতো কিছু নেই। তারা আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে দেশের কাজ করেছে, যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করেছে এবং করছে, এবং যেভাবে রাস্তাঘাটের দিক নিদর্শন দিচ্ছে, এটা আসলে ভুলার মতো না। 1971 সালের চেয়েও স্বতঃস্ফূর্তভাবে এবারের 2024 সালে যে আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, এটা আসলে অস্বীকার করার মতো কিছু নেই। তাহলে আমরা দ্বিতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হব। আসলে এই যুদ্ধটা আমাদের সকলের মুক্তির জন্য যুদ্ধ ছিল, সকল শ্রেণী পেশার মানুষের জন্য যুদ্ধ ছিল। 1971 সাল আমরা পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য যে যুদ্ধ করেছি, সেটা ছিল মুক্তিযুদ্ধ, শুধুমাত্র একটি দেশ থেকে আলাদা হওয়ার জন্য। আর আমরা এই 2024 সালে এসে যেই যুদ্ধটা করেছি, এই যুদ্ধটা হলো আমরা প্রতিটা ক্ষেত্র বৈষম্যমূলক আচরণ থেকে আমাদের সাধারণ মানুষকে, আমাদের ছাত্র সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের শিক্ষক সমাজকে, আমাদের শিক্ষানীতিকে, আমাদের এই সমাজকে আলাদা করার জন্য, অর্থাৎ বৈষম্যমূলক আচরণ থেকে ভিন্ন করার জন্য আমাদের যে আন্দোলন, সেটা ছিল আমাদের এই যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পেয়েছি, আমরা যুদ্ধে জয়ী হয়েছি। এটাই আমরা
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি, যাতে আমরা ভবিষ্যতে এরকম এই মুখে পেক্ষা না হই, যাতে আমরা এ ধরনের সিচুয়েশন যেন আর ভবিষ্যতে এই সমসাময়িক ব্যবস্থার মধ্যে না পড়ি, আমরা এটাই প্রত্যাশা করি। সম্মানিত সুধী, আপনারা জানেন আমাদের বর্তমান যিনি সরকার প্রধান অর্থাৎ ডক্টর ইউনূস, উনি একজন নোবেল বিজয়ী। আমাদের দক্ষিণ এশিয়ায় রবীন্দ্রনাথের পরে আমাদের বাংলাদেশে একমাত্র একজন নোবেল বিজয়ী আমাদের ডক্টর ইউনূস সাহেব। তার ব্যাপারে অনেক আলোচনা আসে, তিনি সুদখোর, এটা ওটা অনেক কিছু। আসলে একটি ব্যবসা, এখন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন পৃথিবীর প্রত্যেকটা ব্যাংক কিন্তু একটা এই সুদের আওতাধীন। আসলে সমাজ কিভাবে চলবে, সমাজ কিভাবে ভালো থাকতে পারে, আমরা সেই দিকেই লক্ষ্য করব। কে সুদখোর, সুদখোরের চেয়েও খারাপ হলো খুনি। আমরা সেই খুন থেকে, এই খুনি সরকার থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। এখন আমরা ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করব এবং ছাত্র সমাজকে আমরা যথাসাধ্য আমাদের যেই সমাজের কুসংস্কারগুলো, সমাজের যে অধঃপতনগুলো আমরা তাদের সামনে তুলে ধরব। তারা এই বাংলাদেশকে আবার নতুন করে সংস্কার করবে, এটাই আমরা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।